আমি কিছুই বুঝতে পারছিলাম না কোনটা সত্য কোনটা মিথ্যা, সবকিছু যেন আমার গুলিয়ে যাচ্ছিল। কিন্তু ছোট্ট একটা 4.5 বছর বাচ্চা আবির কিভাবে এত সুন্দর করে মিথ্যা সাজিয়ে বলবে? আবির তখনও এদিক সেদিক তাকিয়ে ভয় ভয় করে বলল, মা জানো বাবা না ওখানে কান্না করে, আবার বাবা ভয়ও পায়। আবিরের মুখে এমন কথা শুনে হাত কাঁপতে কাঁপতে সিসিটিভি ফুটেজটা দেখতে শুরু করলাম। 9:30 বাজে, সবকিছু নিস্তব্ধ, রান্নাঘরের লাইটটাও অফ। কিছুক্ষণ পরে বুকশেল্পের ওইদিকে কে একজন জানি হেঁটে আসছিল। দেখে আমার পুরো শরীর থরথর করে কাঁপে। ওখানে আমি ভিডিওটা স্টপ করে দেই। আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আবারও ভয় পেয়ে আমি ভিডিওটা চালু করি। বুকশেল্পের পিছন দিয়ে একটা রাস্তা গিয়েছে, ওখানে একটা দরজা, একটা লোক বের হলো, কালো হুডি পরা, পুরো মুখ ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। রান্নাঘর থেকে সে স্ট্রবেরি বিস্কিটটা নিল, ফ্রিজ থেকে পানি খেলো, যে সোফার উপরে বসেছে। আমার ছেলে আবির বারবারই বলছে, বাবা আজকে লুডো খেলবে না, গল্প বলবে। আমার ছেলে আবিরের সঙ্গে ফিস ফিস করে কথা বলছিল, কিন্তু তার ফিস ফিস করাটাও হাজার মানুষের মধ্যে আমি চিনতে পারবো। এটা তো অবিকল আমার স্বামী রাফি, কিন্তু কিভাবে সম্ভব? সে তো মালয়েশিয়া। তার একটু পরে যা দেখলাম সেটা আমার ভাবার বাহিরে ছিল। একটু পরে বলল, বাবা তোমার যদি মা আসে বাবার কথা কিন্তু বলো না। যেই বাসার ভিতরে কলিং বেলের শব্দ হয়, রাফি তাড়াতাড়ি দৌড় দিয়ে আবার ওই বুকশেল্পের রাস্তা দিয়ে নিচে নেমে যায়। দেখে আমি ভিডিওটা স্টপ করে থরথর করে কাঁপছিলাম। কিভাবে সম্ভব তাহলে? কিছু না ভেবে ভিডিওটা আমি সেখানে স্টপ করে দেই। সারা রাত আর আমি ভয়ে ঘুমাতে পারিনি। তাহলে মালয়েশিয়া কে আছে যে আমার সঙ্গে প্রতিদিন কথা বলে? 9:30টার সময় আমার স্বামী রাফি ভিডিও কলে আমাকে কল দেয়। রাফির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় আমি তাকে বুঝতে দিতে চাইনি যে আমি সবকিছু জেনে গিয়েছি। আমি চেষ্টা করছিলাম সে আমার সঙ্গে আর কত মিথ্যা বানিয়ে বলতে পারে। সে প্রতিদিনের মতো জিজ্ঞাসা করতেছিল আবির কি করেছে, আমি খেয়েছি কিনা, তার পিছনের ব্যাকগ্রাউন্ড সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু আজকে তার মুখটা মলিন লাগছে, কোনো হাসি নেই। রাফি আমাকে অনেকগুলো প্রশ্ন করছিল, আমি কোনো উত্তর দিচ্ছিলাম না, শুধু এদিক সেদিক রাফির ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে সে কি মালয়েশিয়া, না আমাকে কোনোভাবে ঠকাচ্ছে রাফি। কেন? কিন্তু কেন করবে আমাকে? সে তো আমাকে প্রচন্ড ভালোবাসে। রাফি তখন আমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মীরা, কোনো প্রশ্ন উত্তর দিচ্ছ না যে? আমি একটু রাগ হয়ে বললাম, অভিনয়টা তো ভালোই পারো রাফি, তুমি কি আদৌ মালয়েশিয়াতে আছো না দেশে আছো? আমি সবকিছু জেনে গিয়েছি, আমার কাছে কোনো কিছু লুকিয়ে লাভ নাই। আমার কথাটা শুনে রাফির মুখটা মলিন হয়ে গেল, একটু ভয় নিয়ে বলল, তুমি কি জেনেছো? আর তোমার কি মাথা ঠিক আছে? আমি তো মালয়েশিয়ায় আছি, আমি কি তোমাকে মিথ্যা বলবো? আমি তখন বললাম, আমি তোমাকে সিসিটিভি ফুটেজে দেখেছি, বাবু তোমাকে রোজই দেখে, তুমি কিভাবে এরকম নাটক করতে পারো? তুমি কোথায় আছো? রাফি তখন একটু রাগ হয়ে বলল, আমি যা করছি ভালোর জন্য করছি, আমাকে মিথ্যা সন্দেহ করো না মীরা। ছোট বাচ্চা আবিরের কথা কি তুমি বিশ্বাস করো? তখন আমি স্পষ্ট বুঝতে পারছিলাম পিছনে কিছুর একটা শব্দ হচ্ছে। রাফি রাফি অনেক ভয় পেয়েছিল, সে যেন আমার কিছু বুঝতে না পারে, এই জন্য আমি ফোনটা তাড়াতাড়ি করে কেটে দিই। ওই রাত্রে সারা রাত আমি ঘুমাতে পারিনি, পাইচারি করে আমার রাতটা পার হয়ে গিয়েছে। বাবুর বারবার মাথা আমি বুলিয়ে দিচ্ছিলাম, আর বাবুর কথাটা আমার মনে পড়ছিল। মা বাবা না অনেক ভয় পায়, কান্নাও করে, আর বলেছে দুষ্টু লোক খুঁজবে। সত্যি কি আমার স্বামী রাফি কোনো বিপদে আছে? এই বাড়িতে নিশ্চয়ই কোনো গোপন রুম আছে, যেখানে হয়তোবা রাফি লুকিয়ে থাকে আর আমার সাথে অভিনয় করছে। রাত্রে আমি মনস্থির করে নিলাম সকালে এই রহস্য আমাকে জানতে হবে। সত্যি কি আমার স্বামী বিদেশে আছে? সকালবেলা আমি অফিসে না যেয়ে বুকশেল্ফটা সরালাম, হাত দিয়ে জোরে আওয়াজ করে বুঝলাম এটার পিছনে কাঠের কোনো অস্তিত্ব আছে, এখানে দেয়াল নাই। শরীরে সমস্ত শক্তি দিয়ে যখন আমি ধাক্কা দেই, দরজাটা খুলে যায়। দেখি ওই দিক দিয়ে নিচে একটা রাস্তা গিয়েছে, আর সেখানে ছোট্ট একটা রুম। আমি শব্দ না করে আস্তে আস্তে সাহস করে গেলাম, যে দেখে আমার স্বামী রাফি মাটির নিচে একটা রুম, সেখানে বসে আছে। আমাকে দেখে তার চোখে পানি ছলছল, ভয় পেয়ে গেল। 6 মাস পর স্বামীকে সরাসরি দেখতেছি, কিন্তু আমি জড়িয়ে ধরতে পারছি না। আমাকে দেখে রাফি আরো ভয় পেয়ে গেল, চোখে তার পানি ছলছল। মনে হয় আমাকে দেখে তার আরো ভয়টা বেড়ে গিয়েছে। আমি তাকে বললাম, কি ব্যাপার রাফি, এখানে লুকিয়ে তুমি আমাকে মালয়েশিয়ার কথা বলে মিথ্যা নাটক করছো? রাফির চোখের পানিগুলো আর ধরে রাখতে পারলো না, পড়ে গেল। আমার স্বামী রাফির চোখে আমি সেদিন যে ভয় দেখেছিলাম, মানুষ মৃত্যুর আগে যেমন ভয় পায় ঠিক তেমনি। কিন্তু মীরা, তোমরা আমাকে ভুল বোঝো না, আমি যা করেছি তোমাদের ভালোর জন্য। আমি তখন ঠান্ডা গলায় বললাম, কি ভালো করেছো রাফি, একই ছাদের নিচে আছি অথচ আমি জানি না তুমি এখানে। তাহলে মালয়েশিয়ায় কে? আমার স্বামী রাফি বলল, রবিন আছে, প্রায় দেখতে আমারই মতো, আর ওগুলো আগে থেকে রেকর্ড করা ছিল, কয়েকটা লাইভও করেছিলাম, যেন তুমি সন্দেহ না করো। মাথাটা আমার ঝিমঝিম করতে লাগলো। আমি তখন রাফিকে বললাম, এত লুকোচুরি আমার কাছ থেকে কেন? তখন কিছুক্ষণ চুপ করে থেকে রাফি তখন চোখের পানি মুছতে মুছতে বলল, আমি একটা ভয়ানক জিনিস জেনে ফেলেছিলাম মীরা। রাফির কথাগুলো আমি শুধু শুনতেছিলাম। আমার স্বামী রাফি বড় একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করতেন দীর্ঘদিন ধরে। বছর খানেক আগে তাদের কোম্পানিতে দুর্নীতি সহ কয়েকজন শ্রমিক মারা গিয়েছিল। তার দায়িত্ব দেওয়া হয়েছিল রাফির হাতে, সে যেন সত্য তথ্যটা বের করে।
সে তথ্যটা বের করতে গিয়ে রাফি জানতে পারে এটা কোনো দুর্ঘটনায় শ্রমিক মারা যায়নি, এটা কোম্পানি লোকে জড়িত ছিল। টাকা বাঁচাতে গিয়ে শ্রমিকের জীবন শেষ করেছে, এর বিনিময়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই তথ্যটা বের করতে যে লেভারটা রাফির সঙ্গে হেল্প করেছিল, রাফির চোখের সামনে তাকে গুলি করে মারা হয়। শুধু রাফিকে বলেছিল ছাড়, এখান থেকে পালা। রাফি চেয়েছিল পুলিশকে জানাতে, কিন্তু রাফি যখন জানতে পারে পুলিশের লোকে দুর্নীতির সাথে জড়িত আছে, পুলিশের কাছে যেতে পারেনি। রাফি চেয়েছিল গরিব অসহায় মানুষগুলো যেন ন্যায় বিচার পায়। তখন রাফি এই নাটকটা সাজায় মালয়েশিয়া যাওয়ার, তারা যেন জানতে না পারে যে সে দেশে আছে। আর রাফি বলে আমি চাইনি আমার সঙ্গে সঙ্গে তোমাদের জীবনের ক্ষতি হয়ে যাক। কিছুক্ষণ পরে নিচে শব্দ হচ্ছে, দরজা ভেঙে কে যেন বাড়িতে প্রবেশ করেছে, একজন নয় একাধিক মানুষ। একটু পরে জোরে জোরে জুতার আওয়াজ হচ্ছে, অশ্লীল ভাষা বলে বকা দিচ্ছিল, বলতেছিল ওই রাফি তুই কই আছিস, বের হ। তখন রাফি আমাকে জড়িয়ে ধরে বলে আবিরকে নিয়ে এই চাবি নিয়ে ছাদে যাও, পাশের বিল্ডিং এ লাফ দিলেই তোমরা বাঁচতে পারবা। আমি তখন রাফিকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলি না, আমরা যদি বাঁচি একসঙ্গে বাঁচবো। তখন রাফি আমার পা জড়িয়ে ধরে বলে আমার 4.5 বছরের বাচ্চাটাকে তুমি বাঁচাও, আমি চাই আমার সন্তান যেন আমার মতো সৎ নিষ্ঠাবান একজন লোক হয়। রাফির অনুরোধে আমি বাধ্য হয়েছিলাম পাশের বিল্ডিং এ বাচ্চাকে নিয়ে লাফ মারতে। পাশের বিল্ডিং এ লাফ মারার পরে আমি একটা গুলির আওয়াজ শুনতে পাই, আর পুরো বাড়িতে আমাদের আগুন ধরিয়ে দেয়। বুঝতে পেরেছিলাম আমার স্বামী রাফি মনে হয় আর নাই। কিছুদিন পরে এটা পত্রিকায় ছয় লাভ হয়ে যায়, জানাজানি হয়ে যায়, বড় বড় মানুষেরাও অ্যারেস্ট হয়ে যায়। এখানে দুর্নীতি আর লেবারদের মৃত্যুর জন্য এই কোম্পানির কিছু কিছু বড় কর্মকর্তারা দায়ী ছিলেন। তখন পুলিশ বলেছিল ওই বাড়ি থেকে কিচ্ছু পাওয়া যায়নি, শুধু একটা পোড়া একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল। আমি ডিএনএ করিনি, আমি চাইনি ডিএনএ করে শনাক্ত হোক যে রাফি মারা গিয়েছে। আমি এখনো আশায় বসে আছি হয়তোবা রাফি আসবে। আমার ছেলে আবির মাঝে মাঝে ফিসফিস করে আমাকে বলে বাবা আসছে। আমি আর তাকে বাধা দেই না। তার মুখে বাবা আসছে শুনে আমারও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিছু কিছু আশ্বাস শেষ রাখতে নাই। আমি এখনো বিশ্বাস করি রাফি বেঁচে আছে, হয়তোবা কোথাও থেকে আমাদেরকে দেখছে। লাইভ হিস্ট্রিটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।